বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যদিও একটা ধারণা সরকারের দিক থেকে পাওয়া গেছে যে মার্চের মধ্যে নির্বাচন হবে, কিন্তু অনেকের মধ্যে শঙ্কা আছে আসলে নির্বাচনটা মার্চের মধ্যে হবে কি না। কেননা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক মহল বেশ জোরের সঙ্গে অনেক রকমের দাবি তারা তুলছে। তারা বলছে আগে স্থানীয় সরকারের নির্বাচন, আগে শেখ হাসিনার ফাঁসি, এগুলো না করে আগে সংস্কার, আগে গণপরিষদের নির্বাচন। সো এখানে এক ধরনের কনফিউশন অনেকের মধ্যে আছে এবং পলিটিক্সের পারসেপশন ম্যাটার করে। অনেকেই মনে করছেন যে এটা সরকার হয়তো নানাভাবে দীর্ঘায়িত করতে চাইছে। তো আপনাদের কাছে কি মনে হয়? দুটো প্রশ্ন এখানে আরও যুক্ত করে দিতে চাই যে সরকারকে, কারণ সবার দাবি, দীর্ঘদিনের দাবি আপনাদের, এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকার নিরপেক্ষ কি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার সক্ষমতা তাদের আছে কি না, গত 7 মাসের পারফরমেন্সে কি মনে হয়েছে? মিস্টার মাসুকুর রহমান। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। প্রথম যে সন্দেহের কথাটা আপনি বলেছেন, এর জন্য এই সরকারই দায়ী। এই সরকারের অংশ যারা উপদেষ্টা বা অন্য যারা রয়েছেন তারাই দায়ী। এই কারণেই নির্বাচন নিয়ে এরা এক একজন এক এক সময় এক এক রকম কথা বলেছেন, যার ফলে রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের সেবা কারা করবেন এর বাছাই জনগণই করেন। 5 বছর পর একটি ভোট দিয়ে দীর্ঘ 15-15.5 বছর ভোট দিতে পারেন একটা বড় অংশ। সেই সংগ্রামের পর একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, অনেক প্রত্যাশার মধ্যে একটি অন্যতম একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আপনি যে কথাটি বলেছেন, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন করার সক্ষম আছে কিনা। আমি একটি দলের নগণ্য কর্মী হিসাবে আমার দীর্ঘ 40-45 বছর রাজনীতি করার অভিজ্ঞতা বলবো না, আমি করি দীর্ঘদিন। সেই দিক বিবেচনা করে আমি বলবো ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ব নন্দিত নেতা। দেশ পরিচালনা একটি রাজনীতি, একটি ভিন্ন জিনিস, অভিজ্ঞতার প্রশ্ন রয়েছে। একাডেমিক রেজাল্ট দিয়ে হয় না। সেই দিক থেকে আমার কাছে সন্দিহান। আমি আর এক ধাপ এগিয়ে বলবো আপনাকে, নির্বাচন সুষ্ঠু করা বা একটি নিরপেক্ষ এই সরকারের দ্বারা হবে বলে আমি মনে করি। শুধু তাই নয়, আমি আর এক ধাপ এগিয়ে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এদেশে আদৌ নির্বাচন, একটি জাতীয় নির্বাচন হবে কিনা আমার কাছে সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। রাশেদ খান, আপনার কাছ থেকে শুনতে চাই, কি মনে হয়, কি দেখছেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা রইল। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে মানুষের তো এখনও পর্যন্ত আস্থা, বিশ্বাস এবং ভরসার জায়গাটা রয়েছে। কিন্তু কথা হলো যে তিনি একজন ব্যক্তি, এবং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেখানে আরও অনেকগুলো ফ্যাক্টর এবং ব্যক্তি রয়েছে। তারা আসলে কি চায়? একজন ব্যক্তি একটা উপদেষ্টা পরিষদের মধ্যে যতই সে ভালো চাক না কেন, বাকিরা যদি তাকে সহযোগিতা না করে তিনি আসলে ওই ভালো কাজ করতে পারেন না। তো আমার কাছে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে, যে ডিসেম্বরে ইলেকশন আসলেই হবে কি না সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু মার্চ পর্যন্ত টেনে নিয়ে রাখছে না, মার্চেও হবে কিনা সেটি নিয়েও ধোঁয়াশা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনও পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট ডেট ঘোষণা করেননি। তিনি বলছেন হতে পারে, যদি, কিন্তু, তবে।
এই শব্দগুলোর মধ্যে তিনি সীমাবদ্ধ রয়েছেন। তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। দেখেন, তিনি একজন নোবেল বিজয়ী, তার কাছ থেকে এ ধরনের অস্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করি না। তিনি যদি মার্চে ইলেকশন করতে চান, ওকে, মার্চের কত তারিখে তিনি ঘোষণা দিক। তিনি ডিসেম্বরে করতে চাইলে কত তারিখে ঘোষণা দিক, তিনি ঘোষণা দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আমার যেটি মনে হয়, তার আশপাশের যারা রয়েছে তারা হয়তো তাকে বলছে যে স্যার কী দিয়ে কী হয় বলা যায় না, আপনি এখনই ডেটটা ওইভাবে বললেন না। আমার কাছে মনে হচ্ছে, কারণ তার আশপাশের অনেকগুলো ব্যক্তিকে আমি চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছি, নানান কারণে চিনি। তো আমার কাছে মনে হয় যে আসলে তাদের ভিতরে কেউ এবং আপনার সঙ্গী সাথীরা অনেকেই পাওয়ারফুল। আমার কাছে মনে হচ্ছে যে তাদের ভিতরে কেউ আসলে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করার একটি অপচেষ্টা করছে। দেখেন, যখন আসলে ১/১১ সরকারটা আসলো, আমার থেকে আপনি বা ভাই আরও বেশি ভালো জানবে, ওই সরকারও ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে মানুষ মাথায় তুলে নাচতে পারলে মানে আনন্দ উপভোগ করতে পারে, এরকম একটা অবস্থা। জি, এরপরে আস্তে আস্তে কি হলো যে মানুষ কিন্তু সমালোচনা শুরু করলো, একটা পর্যায়ে আন্দোলন। ঠিক এই সরকারের অবস্থা আমার কাছে একই রকম মনে হচ্ছে, যে এই সরকার খুব সহজে ইলেকশনের ডেট ঘোষণা করবে, সেটি আমার কাছে আসলে মনে হচ্ছে না। ডক্টর ইউনূস নিজে চাইলেও তিনি পারতেছেন না। কেন পারতেছেন না, সেটি আসলে এই মুহূর্তে সবার প্রশ্ন। তো আমি আসলে যেটি মনে করি যে এত সহজ ইলেকশনটা মনে হচ্ছে যে হচ্ছে না, আমাদের মাঠে নামা লাগতে পারে। আরেকটা প্রশ্ন করে আমি মিস্টার মাসুকের কাছে যেতে চাই, রাশেদ, যে আপনাদের দল নিয়ে অনেক আলোচনা, আপনার দল করবার পর থেকেই নানা রকমের আলোচনা, ভালো মন্দ, নানা রকমের অভিযোগ সব হচ্ছে, এখনও আছে। যেমন আপনারা কার সঙ্গে যুক্ত হচ্ছেন, আসলে কোন পথে হাঁটছেন, আপনাদের সঙ্গে কে যুক্ত হচ্ছে, আপনারা অন্য কোনো নতুন দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন কিনা, সব নানা বিতর্ক আছে। মেরুকরণ রাজনীতিতে একসময় বিএনপি জামাত একসঙ্গে ছিল, এখন তারা আলাদা, এবং এখন তো একেবারে বৈরী সম্পর্কেই দৃশ্যমান। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদ আসলে কোন জায়গাটাতে আছে? আবার এটাও আমরা দেখছি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি কয়েকজন নেতা সম্পর্কে একটা বার্তা দিয়েছেন, মানে দলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এদেরকে যেন নিজ নিজ এলাকায় কাজ করতে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করে বা কোনো বাধার সৃষ্টি না করে। কিন্তু গণ অধিকার পরিষদ নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে বা হয়েছে বিভিন্ন সময়, তার চেয়ে সাম্প্রতিক বিতর্কটা যদি আমি আলোচনা করতে বলি, আপনি কীভাবে বলবেন বা আপনার কাছে জানতে চাই। দেখেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কখন কি হয় এটা আসলে এখনই বলা যায় না। এই যে বিএনপি এবং জামাতের জোট ছিল, সেই জোট ভেঙে যাবে, তাদের ভিতরে বৈরিতা তৈরি হবে, এটি কিন্তু অভ্যুত্থানের আগে কেউ কল্পনা করে নাই। কিন্তু বিএনপির সঙ্গে তো জামাতের দূরত্বটা অভ্যুত্থানের আগ থেকে কিন্তু দূরত্বটা আসলে এইরকম হবে সেটা কিন্তু কেউ কল্পনা করে নাই। এবং দেখেন, একসময় কিন্তু আপনার আওয়ামী লীগ এবং জামাত তাদের ভিতরে ব্যাপক খাতির ছিল, যুগপৎ আন্দোলন করেছে। সেই আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কটা আপনি নিশ্চয়ই জানেন। আমরা নতুন একটি দল, আমাদের সাথে আসলে সবারই সুসম্পর্ক রয়েছে। আবার আমাদের রাজনৈতিক মতাদর্শগত কিছু পার্থক্যও কিন্তু অনেকের সাথে আছে। যেমন ছাত্রদের যে দল, এই দলের সাথে যে আমাদের সব মতামত মিলছে এরকম না। আবার বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সাথে সব আদর্শিক জায়গায় আলাদা দল করবেন কেন? তো সেই জায়গা থেকে আসলে মানে সামনে ইলেকশন হবে, সেই ইলেকশনে কোন দল কোন পজিশনে যাবে সেটি আসলে এখনই কোনো দল নিশ্চিতভাবে বলছে না। কৌশলগত কিছু কারণ অবশ্যই আছে। এখন আমার যেটি মনে হয় যে দেশ এবং জনগণের কল্যাণে এমন হতে পারে যে সবাই আবার এক টেবিলে আসতে পারে। সেখানে আপনি বিএনপিকে দেখতে পারেন, জামাতকে দেখতে পারেন, গণ অধিকার পরিষদকে দেখতে পারেন, এমনকি ছাত্রদেরকেও দেখতে পারেন। এবং এটি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ কি? কারণ সবাই কিন্তু বুঝতেছে যে আমাদের একটি কমন শত্রু রয়েছে, সেটি হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ একটি বড় দল। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পায়, আপনি বিশ্বাস করবেন কি জানি না, বাট আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হবে। আওয়ামী লীগের সে ধরনের সক্ষমতা রয়েছে, কিন্তু ভোট রয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আওয়ামী লীগের যদি ভোট থাকে, জনসমর্থন থাকে, আপনি তাকে বিরোধী দলে বা ইভেন আওয়ামী লীগ যদি জনতার ভোটে ক্ষমতায় আসে, আপনি সেটা আটকে রাখবেন কেন? অন্তত আপনার ন্যারেটিভসের মধ্যে, আপনার কথাবার্তায়, আচরণের ভঙ্গিতে সেটা থাকবে কেন? আপনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন, আওয়ামী লীগ কী করেছে সেটা বলেন, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের মতোই সেই বিএনপিকে, গণ অধিকার পরিষদকে, জামাতকে নির্বাচন করতে দেয়া হবে না, কৌশল করে বাইরে রাখতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে, আপনারা যদি সেই একই কাজ করেন, আপনারা বলতে আমি সবাইকে মেন করছি, তাহলে গণতন্ত্রের যে উত্তরণটা, একটা নতুন বাংলাদেশ,
নতুন স্বপ্ন, নতুন যাত্রা, সেটা হবে কোত্থেকে? দেখেন, এই কথা আমরা কেন বলছি, আওয়ামী লীগ এইসব কথা বললে এখন আবার বিপদ, কারণ আওয়ামী লীগের সময় 15-16 বছর আমরা একটা ভয়ের আবহাওয়ার মধ্যে ছিলাম, এখনও কিন্তু সেই ভয় কাটেনি, এখন অন্য ধরনের ভয়। এখন এই কথা বলা মানেই হচ্ছে আমি স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছি, বা আপনি হয়ে যাচ্ছেন, বা উনি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে 15-16-17 বছর যে ফাইটটা করলাম গণতন্ত্রের জন্য, সেটা কিন্তু কারো মাথার মধ্যে থাকছে না, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের মাথার মধ্যে এটা থাকছে না। না। আপনার বিষয়ে আমি একটু অ্যাড করি, সেটি হলো যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিশেষ করে আপনার নিজস্ব যে ব্যক্তিগত চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমরা আপনার বক্তব্য শুনেছি, সুতরাং আপনাকে কোনোভাবেই স্বৈরাচারের দোষর বানানোর সুযোগ নাই। অনেকে রাজনৈতিক কারণে লাগিয়ে দিলে তো হলো, রাজনৈতিক কারণে বিএনপি বানিয়ে দিলেন, জামাত বানিয়ে দিলেন, গণ অধিকার পরিষদ, না, আপনাকে নিয়ে তো আওয়ামী লীগের যে টেলিভিশন চ্যানেলগুলো, সেখানে তো আমরা একাধিক নিউজ দেখেছি আওয়ামী লীগের আমলে, যে আপনি বিএনপির দালাল, জামাতের দালাল, এরকম অনেক আর্মির দালাল, কখনো আমেরিকার দালাল, সিআইএ এজেন্ট, তো এগুলো তো বানানোর চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবে এখন হয়তো অনেকে আপনার বক্তব্য ভালো লাগছে না, তাদের সাথে মিলতেছে না, এই কারণে আপনাকে তাদের মানে ইন্টারেস্টের জায়গা থেকে আপনাকে নানান ধরনের ট্যাগ দিচ্ছে। সাধারণভাবে বলছি রাশেদ, যে আপনারা যদি মানে কেউ যদি বলে যে একে থাকতে দেওয়া যাবে না, ওকে থাকতে দেওয়া যাবে না, যেমন জামাতের রাজনীতি আমার হয়তো ধরেন বলছি XYZ এর পছন্দ না, কিন্তু জামাতকে যখন ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ আরবিট্রারি করেছে, আমরা কিন্তু সেটা নিন্দা করেছি। যেভাবে হয় না, একটা রাজনৈতিক দলকে কোনো আদর্শকে তো আপনি নিষিদ্ধ করতে, মানে শেষ করে ফেলতে পারবেন না এই প্রক্রিয়ায়। আমার কথা সেটা। আমি ওইখানেই আসতেছি। দেখেন, আমি আমার বক্তব্যে সবসময় কিন্তু একটা জিনিস সবসময় তুলে ধরেছি, সেটি হলো যে আওয়ামী লীগের নিরীহ কর্মী, সাধারণ ভোটার, সমর্থক, নেতা যারা রয়েছে, যারা গণঅভ্যুত্থানে রাজনীতি আছে, 70 বছরের একটা রাজনীতি যারা প্রতিষ্ঠা করেছে, আমরা পছন্দ করি কিংবা না করি। এক্স্যাক্টলি। তো আমি কিন্তু সেটাই বলেছি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা ঠিক হবে না। এটি অনেক মিডিয়াতে আমি কিন্তু সরাসরি বক্তব্য দিয়েছি। তো এটি নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন তোলে, কেন আমি এই কথা বলছি। তবে আমি কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের ব্যাপারে বারবার বক্তব্য দিচ্ছি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের একজনকে ধরতে পারেনি। দেখেন, এই যে সমস্ত অপরাধ শেখ হাসিনা করেছে, আমি যতদূর জানি সেটি হলো যে তার যে প্রেসিডিয়াম কমিটি ছিল, সেই কমিটিতে তিনি কোনো আলোচনা করে সিদ্ধান্ত নিতেন না। তার ওই একটি তারেক সিদ্দিকীদের একটি গ্যাং ছিল, সেখানে শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দিত, ওই গ্যাং কিন্তু ওই যে জিয়াউল আহসান, ওরা ওইভাবে কাজ করত। এখন স্থায়ী কমিটিতে যারা আছে সবাই যে আপনার হত্যার মানে নির্দেশদাতা, সেটি তো নাও হতে পারে, সুতরাং এগুলো তো তদন্ত করতে হবে। এবং একই সাথে এই যে শেখ পরিবার, তারাই মূলত বাংলাদেশটাকে এক ধরনের ধ্বংসের জায়গায় নিয়ে গেছে। তাদেরকে আপনি মাপ করে শুধুমাত্র আওয়ামী লীগের অন্য নেতা কর্মীদেরকে ধরবেন, সেটি তো হতে পারে না। তো যাই হোক, আমি বক্তব্য সংক্ষেপ করি। তো আমার যেটি মনে হয় যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যার দায়ে তারা এখনো পর্যন্ত অভিযুক্ত, বিচারটা শেষ হয়নি, যে কারণে এই আলোচনা কিন্তু জনগণের পক্ষ থেকে আসছে যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ যাতে ইলেকশনে অংশ নিতে না পারে। কেন? কারণ যখন আপনি গণহত্যার বিচারের আগে এই আলোচনা উঠবে না, বিশেষ করে আন্তর্জাতিক মহল, ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে তথ্যানুসন্ধান কমিটি বাংলাদেশ সরকার হিসেব করে বের করলো জুলাই আগস্টের অভ্যন্তরে 800-850 জন বোধহয় শহীদ হয়েছে। জাতিসংঘ দেখালো সেটা প্রায় 1300-1400। সেই জাতিসংঘ আবার একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, আওয়ামী লীগ ইলেকশন ব্যান করা উচিত হবে না, ইলেকশন করতে দিতে হবে, এটা বলছে। অন্য অনেকে বলছে। তো আপনি যদি তাকে অফিসিয়ালি ব্যান করেন, আমার ধারণা তাদের নৈতিক মনোবলই নেই নির্বাচনে এসে প্রার্থী দেওয়ার বা দাঁড়াবার। সেটা আগামী 5-10 বছরে কঠিন হবে যদি না বাকিরা সবাই এটা মেস আপ করেন। কিন্তু সেইখানে যদি আপনি এটা করেন, এক ধরনের সহানুভূতি কি তৈরি করবার জায়গা করে দিচ্ছেন না তাদের? দেখেন, জাতিসংঘ না, আমি বলছি যে কোনো দেশে সেটা একটা আমি মার্কা নির্বাচন হবে কিনা, বিএনপি আমি জানি না সেরকম নির্বাচনে কতটা তৃপ্ত হবে, বিজয়ী 300 আসন পেল আপনাদের সহ কতটা তৃপ্তি বোধ করতে পারবে। দেখেন, জাতিসংঘ বলেন বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বলেন, তারা সবসময় আমাদেরকে বলেছে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, কিন্তু আদৌ কি আসলে শান্তিপূর্ণ আন্দোলন করে হাসিনার পতন আমরা ঘটাতে পেরেছি? পারি না। এর আগে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু, এবং বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সবসময় শান্তির বার্তা কিন্তু পৌঁছে দিয়েছে। শেষমেশ কিন্তু একটি সাংঘর্ষিক আন্দোলন, কিন্তু সংঘর্ষ আমি তো মনে করি আন্দোলন শান্তিপূর্ণ ছিল। সরকার যখন অ্যাটাকিং মোডে গেছে, আক্রমণ করেছে, তখন পাল্টা হয়তো প্রতিরোধ করবার চেষ্টা মানুষ সেটা কিন্তু করতে হয়েছে, সেটা কিন্তু সরকার বাধ্য করেছে। সরকার যদি এরকম শত হাজার হাজার মানুষকে না মারতো, এই পরিস্থিতি জনগণ তৈরি হতো না, যে পুরানো বা সেটা একটা স্বাভাবিক নরমাল কোর্স। এক্স্যাক্টলি। তো আমি সেটাই বলছি, দেখেন শেষমেশ কিন্তু আমাদের
সবার হাতে কিন্তু বাঁশের লাঠি বলেন, যার যার জায়গা থেকে আমাদের কিন্তু প্রতিবাদ করতে হয়েছে, প্রতিরোধ করতে হয়েছে। তার মানে কি? তার মানে সবসময় আসলে ওই যে বক্তব্য আমি দিই, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলে কিন্তু সেটি হয় না। মানুষকে কিন্তু একটা সময় প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। তো আমি ওই আওয়ামী লীগের যে বিষয়টি আসতেছিলাম ওইটাতে শেষ করি। সেটি হলো, এটি আসলে আমার কথা না, আপনার কথা না। মাঠে একটি জনদাবি রয়েছে যে আগে বিচারটা হোক, এরপরে না হয় আওয়ামী লীগের যারা আছে তারা রাজনীতি করলো। গণহত্যার বিচারের আগেই যদি আপনি আওয়ামী লীগকে ইলেকশনে সুযোগটা দেন, তাহলে কিন্তু বিচারটা নাও হতে পারে। এই জন্য জনগণ এখন এনসিপির নেতারা বলছেন যে অ্যাটলিস্ট আমি যে সার্জিস আলমের নাম করতেই পারি, একাধিকবার তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসির আগে যারা নির্বাচনের কথা বলবে তারা দোষর। এবং সেই ক্ষেত্রে আবার প্রশ্ন যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা আমাদের কার কতটা আছে? দেখেন, সার্জিস আলম তো সেই ব্যক্তি যিনি 9 দফাকে 8 দফা বানিয়েছিলেন, যিনি আসলে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, মাঠে যে আন্দোলনটা চলছিল সেই আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি এও বলেছিলেন যে এই যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অর্থাৎ আমরা যে প্রতিরোধ করতেছিলাম, এই প্রতিরোধের সাথে তাদের সম্পৃক্ততা নাই। সুতরাং তার বিষয়ে খুব বেশি আলোচনা বা আলোকপাত করার সুযোগ নাই। তবে এতটুকু বলতে পারি, দেখেন, গণহত্যার বিচার মানে কি? শেখ হাসিনার বিচারটা করতে হবে। এখন শেখ হাসিনা তো ভারতে আছে। আপনার কি মনে হয় যে এত সহজে আপনি বললেন আর হাসিনাকে বাংলাদেশে ভারত পাঠিয়ে দিল? তার মানে কি হাসিনাকে ভারত পাঠাবে না? কোনোভাবেই না, আমার যতটুকু অ্যাজাম্পশন। সেই জায়গায় কি আপনি আজীবন ইলেকশনটা আটকে রাখবেন? দেখেন, শেখ মুজিবের কথা বলি। শেখ মুজিব বাকশাল কায়েম করার আগ পর্যন্ত কিন্তু ভালোই জনপ্রিয়তা ছিল, মোটামুটি ভালোই জনপ্রিয়তা ছিল। সেই শেখ মুজিব একটা সময় তাকে থামতে হয়েছে না? ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন এই সরকারের ব্যাপক জনপ্রিয়তা আমি ধরে নিলাম আছে, কিন্তু তারা যদি মনে করে যে আমরা ইলেকশনটা দেব না, গণতন্ত্র ধ্বংস করব, তাহলে কিন্তু তাদেরকেও একটা সময় থামতে হবে। মিস্টার মাশরুকুর রহমান বলেন কোন স্যার, আপনি অনেকগুলো কথা অনেকগুলো কথার সূত্র ধরে আমার মনে হয়, সে কারণে আমি প্রশ্ন করছি না। আর যদি আপনার কিছু বলবার না থাকে, প্রথম আপনার নিজের সম্বন্ধে আপনি বলেছেন আমি বিগত ফ্যাসিস্ট আমলে, না আমি সাধারণভাবে আমি আমাকে নিয়ে আলোচনা করছি না, ফ্যাসিস্ট আমলে দেখেছি আপনার এখানে আপনার নেতৃত্বে এই দেশের প্রতিষ্ঠিতশা রাজনীতিবিদ, বিভিন্ন পেশার মতের সাহিত্যিক বলেন, কবি বলেন, ব্যবসায়ী বলেন, আসছে আপনি তাদের সাথে বসা করছেন। কথায় চলনে বলনে আপনাকে যে কোনো মানুষের গণতন্ত্রের পক্ষেই থাকা কথা বলা উচিত, এবং সেটাই বলেছেন তৃতীয় মাত্রার মাধ্যমে। সেখানে আপনাকে যে কে বলুক কি বলুক সেটা বলতেই পারে, আপনিও ফ্যাসিস্টের রোশনালে পড়েন নাই তা না, পড়েছেন। আচ্ছা, আমি আওয়ামী লীগ সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। আমরা দুইজন তো সরাসরি এই ফ্যাসিস্টের ভুক্তভোগী। আজকে দীর্ঘদিন পর একটা মার্কেটে আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম, বলে এতদিন পর আপনাদের দেখলাম দাড়ি হয়ে গেছে, না যায় না। আমি বলি যে এখানে আসতেও তো ভয় পেয়েছি আমরা, অবস্থা তো আমাদের এরকমই গেছে। এবং এও বলেছি আমি টকশোতে যে আমার মেয়ে 17 বছর বড় হলো, পুলিশ বলতে বাবাকে ধরতে আসে, বাবাকে মারতে আসে। এই তো এটা দেখে একজন পুলিশ অফিসার ফোন করছে যে আপনি মেয়েকে নিয়ে আসেন, আমার পাশে বসে খাবে। আমি বললো সে তো এখন অনেক বড় হয়েছে। আমাদের তো এই ফ্যাসিস্টের আমলেতে এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, তারপর আমি বলতে চাই, আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছেন সেই ভাষায় আর রাশেদ আমরা যদি বলি তাহলে কি, সেটা হলো আমি টকশোতে বলেছি হাজারো অন্যায় আওয়ামী লীগ ব্যান করলেন না আপনি, আওয়ামী লীগ ইলেকশনে করলো, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দিয়ে বানায়, আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবার আপনি কি করবেন বলেন? তাই না? এবং তার মানে বুঝতে হবে যে এই আন্দোলনের সংগ্রামে বা দাবির প্রেক্ষিতে বা বাকিদের প্রতি জনগণের আস্থা নাই, বা তার এত খারাপের পরও তার প্রতি হতেই পারে। বাস্তবতা রিয়েলিটি আর একটা শোনেন, এদেশে প্রতিটা ঘরে একটা আওয়ামী লীগ আছে, একটা বিএনপি আছে, বাস্তবতা বলো। আওয়ামী লীগ বিচার, সার্জিস আলম যে কথা বলেছেন, আমি ব্যক্তিগত আওয়ামী লীগের বিচার চাই। ফ্যাসিস্ট যারা অন্যায় করছে অবশ্যই করতে হবে, এর সীমাহীন অন্যায় করেছেন আপনি। এই যে মাগুরায় 8 বছরে একটা শিশুকে ধর্ষণ হলো না, আমি তো ওকে মানুষ বলতে চাই না, ওকে পশু। আচ্ছা, এই পশুর বিষয় আইন উপদেষ্টা বলেছেন, বলেন তো এটা বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে? তিনি 15 দিনের তদন্ত আর 90 দিনে বিচারের কথা বলেছেন। কিসের বিচার? ডিস্ট্রিক্ট কোর্টে, ডিস্ট্রিক্ট জজ কোর্টে তার সাজা হইলো ফাঁসি। হাইকোর্টে যাবে না, সে হাইকোর্টে যাবে না, হাইকোর্টের সিরিয়ালে সে লেনদি করাবে, হাইকোর্টের রায় হইলো।
সুপ্রিম কোর্টের সিরিয়াল পর্বে 5 বছর। আমি কাশিমপুর হাই সিকিউরিটিতে বাংলাদেশে, তারপরে হ্যাঁ, তারপরে আপনার আরো পরে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাবে। কখনো কখনো চেম্বার যা যেটা সেটা আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট পর্যন্ত করে। আমি আপনাকে বলি, আমি এই যারা বলে আপনার এখানে একজন আসছিলেন ফজলুর রহমান সাহেব বলছেন অভিজ্ঞতা অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে আবার দেশ পরিচালনা করতে হয়, অভিজ্ঞতাই নাই। আমি কাশিমপুর হাই সিকিউরিটি 3 মাস ছিলাম। বাংলাদেশের সারা বাংলাদেশে ফাঁসির আসামি ওখানে রাখা হয়, লাইফ সাজা জঙ্গিদের রাখা হয়, বছরের পর বছর 30-40 বছর ফাঁসির রায় কার্যকর হয় নাই। সিস্টেম বলে। আসলে যারা নতুন দল করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি, ওনাদের জনগণ ওনাদের কোন পর্যন্ত অপেক্ষা করলে দেশের জনগণ ওদের ক্ষমতায় বসবে সেটা সরাসরি বলা উচিত, সরাসরি বলা উচিত। আর এত বিপ্লব ত্যাগের পর একটি সরকার আসছে, নিশ্চয়ই নির্বাচন সুষ্ঠু ফ্রি ফেয়ার হতে হবে। সেই ফ্রি ফেয়ার নির্বাচন হওয়ার পর এই যারা নতুন তাদের কি করলে, কত দেরি করলে বা কোন সিস্টেম করলে তারা ক্ষমতায় আসতে 300 আসনে নির্বাচিত হতে পারে সেটা বলে দেখ। আমরা তো আপনি বলেন বিএনপির পক্ষ থেকে 15.5 বছর বলেছে একবারও বিএনপির ভোট দেন। আমরা বলছি আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি, এখনও বলি না। জনগণ আমাদের ভোট না দিলে আমরা কি করব বলেন? ভোট সুষ্ঠু হতে হবে, ভোট সুষ্ঠু সেটা ব্যবস্থা করেন। একটা অনির্বাচিত সরকারের যেটা নির্বাচিত সরকার ছিল দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য ছিল। ওই যে কালকে বললাম পুলিশ কার্যকর হবে কেন? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত পুলিশ স্টেবল হবে না। আর আমি আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, এরশাদ বিরোধী আন্দোলনে আমি একজন সম্মুখ সারির ছিলাম যোদ্ধা। শাহাবুদ্দিনের নেতৃত্বে এটা নির্বাচন হয় নাই, শাহাবুদ্দিন চলে গেছে না, তারপর আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতা এসেছে, জাস্টিস শাহাবুদ্দিনকে 5 বছরের প্রেসিডেন্ট বানাইছে না? হয় নাই? উনি কি হতে চেয়েছে? বানাইছে। ইউনূস সাহেবের ভাগ্যে সেটাও থাকতে পারতো। তো আপনার প্রশ্ন কথা এখন কি নাই? উনি সেটা অলরেডি লস করেছে। সেটা ওনাকে জাতি যারাই আসতো ক্ষমতায়, যারাই আসতো একটা ডিমান্ড, ন্যাশনাল ডিমান্ড দাঁড়াইতো ওনাকে। ওনার প্রেসিডেন্ট হলো একটা রাষ্ট্রের একটা প্রতীক, একটা সিম্বল ভাই, তো সম্মানের জায়গা। অনেক প্রেসিডেন্ট বানার সময় সমালোচনা ঝড় পড়ছে, এই চেয়ারটা কোন দল বড় কথা না, এই চেয়ারটা রক্ষা করার জন্য এবং লোক দরকার। উনি সেটা হতে পারতেন, ওনার বিতর্কিত যাওয়ায় দরকার ছিল না। যেমন আমি বলেছিলাম উনি শতাব্দীর পর শতাব্দী দেশের মানুষের মনিকটে থাকতে পারতেন, কোনোটাই থাকবেন এটা আমি বলি না, পারতেন। উনি লস হিজ পজিশন। ওনার মধ্যে যদি ওনার এই সরকারের মধ্যে ভূত চেপে বসে, ওনার কী চাওয়া পাওয়ার আছে? বসেন 83 বছর বয়সে কি আছে? এরকম একটা ক্রাইসিস মুহূর্তে ওনার জাতির দায়িত্ব বসে উনি এটাকে একটা পলিটিক্যাল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার বলেন যে ওই যে ছেলেপান বলে, আমি পোলাপান বলছি, এবার মাইন্ড করছে যে এটা নির্বাচনের জন্য আপনি বলেন রাজনীতি নির্বাচনের বিকল্প রাষ্ট্র পরিবর্তনের জন্য কি আছে? এর চেয়ে বেটার কি বের হয়েছে পৃথিবীতে বলেন? গণতন্ত্রের বিকল্প কি বের হয়েছে? রাজনীতি আমার পছন্দ হোক বা না হোক, কি বের হয়েছে? রাজনীতিবিদই তো দেশ পরিচালনা করবেন। ঠিক আছে, আপনার পছন্দ হয় না, ভোট দিন না। আমি ইউনিভার্সিটি টিচারদের বলেছি, ঠিক আছে আপনারা সকল ইউনিভার্সিটি টিচাররা 300 আসনে মনোনয়ন দেন। একটা সমন্বয় এক মেয়ে ছিল, ও টাকা পেয়েছে। আমি বলছি তুমি ইলেকশন করো, তুমি ইলেকশন নির্বাচন করো, জনগণ তোমাকে বানায়, অসুবিধা কোথায়? এদেশের 4 দোকানদারকে যদি নির্বাচন করে জনগণ এমপি বানায়, আপনার কি করণীয় আছে? একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এক ধরনের অর্থনৈতিক সমস্যা তো আছে, অস্থিতিশীলতা আছে, সামাজিক এক ধরনের অস্থিরতা কিন্তু তৈরি হচ্ছে এবং নানা মহলে নানা রকমের সংকট দেখা যাচ্ছে। আপনি ধর্ষণের কথা উল্লেখ করেছেন, এর বাইরেও নানা বিষয় নিয়ে মব জাস্টিস আর চুরি ডাকাতি ছিনতাই, সমাধানটা আসলে কি? এরকম একটা আপনি এরশাদ পতনের পর যে সরকার আসছিল অথবা পরপর 2-3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব হয়েছে, এরকম একটা সময় সুবিধাভোগী এবং একটা ষড়যন্ত্র আপনি দেখেন বিগত দিনে ছিল, সব সময় এখন আছে, ভবিষ্যতও থাকবে। আপনি শেখ হাসিনা বারবার বলতেন না ষড়যন্ত্র হচ্ছে। এই যে তথ্য উপদেষ্টা রাত 3টায় তার লিখেছেন যে একটা জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং এইসব পরিচালনা করতে হচ্ছে। আমি বলছি ঠিক করে নাই। শেখ হাসিনা একটা কথা বলেছেন, অমুক সময় দুর্ভিক্ষ হবে। তুমি দুর্ভিক্ষতা জানো, তুমি তো বলবা কেন? অস্থিরতা তৈরি করেছে।
যে তথ্য উপদেষ্টা মাহফুজ বললেন, উনি কেন বলবেন? উনি যদি জানেন এখান থেকে এইটাকে প্রতিকার করতে হবে, অথবা এটাকে ষড়যন্ত্র ওভারকাম করে যে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই তো অভিজ্ঞতা, সেটা করতে হবে। কেন তুমি এটা বলতে গেলা? তোমার জায়গা থেকে তুমি তো এটা বলতে পারো না। রাশেদ খান। জি ভাই সঠিক বলেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব তিনি বলেছেন যে দেশে এখন এই মুহূর্তে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। তার মানে কি? তার মানে উনি বোঝাতে জি, তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে দেশে যা কিছু চলছে এটা খুব স্বাভাবিক, বিপ্লবের পরে এ ধরনের পরিস্থিতি হয়, এবং এটি বলার মাধ্যমে মূলত দায় মুক্তি নেওয়ার একটি ইন্টেনশন তাদের মধ্যে আছে যে বিপ্লবের পরে তো এটি স্বাভাবিক একটি বিষয়। তার মানে তার সরকার যে ব্যর্থ হচ্ছে সেই দায় তিনি নিচ্ছেন না। তিনি বলছেন যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং যে গণ অভ্যুত্থানের বা বিপ্লব শুরু হয়েছিল সেটা শেষ হয়নি। তো দেখেন, জনগণ কিন্তু বোকা না, জনগণ বোঝে। তিনি কিন্তু শুরুতে বিশেষ সহকারী হলেন, এরপরে কয়েক মাস পরে দপ্তরবিহীন মন্ত্রী হলেন, উপদেষ্টা হলেন। এরপরে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, তখন তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। তা আমার কথা হলো, এই যে চালাকি করে আপনি এই যে মানে স্টেপ বাই স্টেপ আপনার প্রমোশন, এটার ভিতরে কোনো স্বচ্ছতা আছে, কোনো জবাবদিহিতা আছে? আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেই গঠন প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আরও প্রশ্ন আছে যে আপনি যে দল গঠন করলেন সেটি নিয়ে আরও প্রশ্ন আছে। কারণ একটা দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একদিনে কিন্তু কোনো দল গঠন হয় না। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম কী করলেন? পদত্যাগ করে তিনি দলের দায়িত্ব নিলেন, সপ্তাহখানেক আগে পদত্যাগ করলেন। তার উপরে আসলে মানুষের আসলে আস্থার জায়গাটা কী ছিল? তিনি বলেছিলেন যে গণহত্যার বিচার করবেন এবং একই সাথে রাষ্ট্র সংস্কার করবেন। প্রধান উপদেষ্টা বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা এখনও রাষ্ট্র সংস্কার শুরুই করি নাই। তাহলে নাহিদ সাহেব যে আপনার 6.5 বা 7 মাস যাই হোক দায়িত্ব পালন করলেন, তিনি আসলে এই দায়িত্ব পালন করা অবস্থায় কতটুকু গণহত্যার বিচারে কাজ করলেন, কতটুকু রাষ্ট্র সংস্কারে কাজ করলেন? যেখানে নাহিদ ইসলাম ছিল আমাদের আইকনিক লিডার, ছাত্র সমাজের, জনগণের প্রতিনিধি। মানুষ মনে করছিল যে এই সরকারের নাহিদ থাকা মানে, যেহেতু তিনি তার মুখ দিয়ে এক দফা ঘোষণাটা এসেছে, মানুষ কিন্তু মনে করেছিল তিনি ঐক্যের প্রতীক। এখন আপনি কি করলেন? আপনি কিন্তু গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শেষ না করে আপনি পদত্যাগ করে কিন্তু সেই ঐক্যের জায়গাটায় আপনি ফাটল ধরালেন। মানুষের মনের ভিতরে একটি অনাস্থার জায়গা সৃষ্টি করলেন যে আসলে কি রাষ্ট্র সংস্কার হবে? নাহিদ ইসলাম যতক্ষণ পর্যন্ত সরকারে ছিল মানুষ মনে করছিল কিছু একটা হবে, সব কিছু না হলেও কিছু একটা হবে। এখন মানুষের মনের ভিতরে সন্দেহ যে আসলে কিছু হবে। এই জন্য নাহিদ ইসলাম নিজেই বলছে যে আমরা গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারে আমরা সরকারের কাছ থেকে কড়াই গণ্ডায় হিসাব বুঝে নিব। তো আপনি তো যখন ছিলেন তখন তো আপনি সেই হিসাব বুঝিয়ে জনগণকে দেননি। তো যাই হোক, আমি মনে করি যে এই মুহূর্তে আসলে দেশ চরম সংকটের মধ্যে রয়েছে। আপনি আমি আসলে যতটুকু স্বাভাবিক পরিস্থিতি দেখতেছি এটা আল্লাহর রহমত। এই সরকারের যারা উপদেষ্টারা আছে ম্যাক্সিমামই ফাংশন করে না। একজন রাজনীতিবিদ কি করেন? যিনি এমপি হন, মন্ত্রী হন, তিনি কিন্তু মানুষের কাছে যান, মানুষের কথাগুলো শোনেন, মানুষের সাথে উঠা বসা করেন। কিন্তু আমাদের যারা উপদেষ্টারা হয়েছে তারা আসলে এতটাই মহারাজ, সম্রাট, তারা আসলে ঘর থেকে বের হন না। আমাদের মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কি করতে পারতেন? তিনি তো রাষ্ট্র সংস্কার করতে চান না, বা অন্যান্য উপদেষ্টারা রাষ্ট্র সংস্কার করতে চান, গণহত্যার বিচার করতে চান, তো হাটে বাজারে একটু যেতে পারেন না? ঢাকার বাইরে একটু মফস্বলে গিয়ে মানুষের মতামতটা নিতে পারেন না যে মানুষের আসলে এই সরকারের প্রতি আস্থার জায়গাটা বাড়তেছে নাকি কমতেছে? তো যাই হোক, সরকারের এই 7 মাস শেষ হয়েছে মাত্র, এখনই কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস জন্ম নিয়েছে যে সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে না। দেখেন, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে আমার হোয়াটসঅ্যাপে দেখে একটা মেসেজ, সরকারের একজন কর্মকর্তা আমাকে মেসেজটি পাঠিয়েছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি। তিনি বলছেন যে রাশেদ ভাই, যে প্রত্যাশা করেছিলাম যে প্রশাসনকে সংস্কার করা হবে, কিন্তু সর্বত্র তদবির চলছে, যারা অযোগ্য তাদেরকে বিভিন্ন টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে। আমরা ওই সময়ও কিন্তু আমাদের জায়গা থেকে সর্বত্র প্রতিবাদ করেছি, কিন্তু এখন দেখেন আমরা নির্গৃহীত। তো এইভাবে কিন্তু সরকার চলছে। অর্থাৎ আমরা যে প্রত্যাশা করেছিলাম, সেই সরকারি কর্মকর্তা নিজেই বলছেন যে এখন আর স্বপ্ন দেখতেছি না, আমি এখন হতাশ। পুরো বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ। কেন? কারণ ডে বাই ডে সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা কমতেছে। অনেকে বলতেছে যে দ্রব্যমূল্যের দাম কম, ঠিক আছে, ভালো কথা। দ্রব্যমূল্য থেকেও কিন্তু বড় বিষয় হলো আইনশৃঙ্খলা।
সেই আইন শৃঙ্খলা যখন নিয়ন্ত্রণে থাকে না, তখন দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এখন মাহফুজরা যতই বলুক না কেন যে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এই কথা বলে তারা যতই দায়মুক্তি নেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষ কিন্তু বোকা না, মানুষ বুঝতেছে যে তারা পারতেছে না। তাদের উচিত হবে কি, এই মুহূর্তে তাদের করণীয় হলো যে এই উপদেষ্টা পরিষদে অনেকে ফাংশন করতেছে না বয়সের কারণে, অযোগ্যতার কারণে, তাদেরকে সরিয়ে দেওয়া, এবং যারা যোগ্য, দক্ষ, যাদের রাষ্ট্র পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা আছে, পাবলিক ফাংশন বলেন বা পাবলিক ম্যানেজমেন্ট বোঝার বা বাস্তবিক অভিজ্ঞতা আছে, তাদেরকে এখানে সম্পৃক্ত করা। সেই সম্পৃক্ততা যদি না ঘটায়, আপনি বিশ্বাস করেন, আমি এই তৃতীয় মাত্রার চ্যানেল বলছি, যদি এই উপদেষ্টা পরিষদের সংস্কার না হয়, রাষ্ট্র সংস্কারের ছিটে ফোটাও আপনি দেখতে পারবেন না। জি, সো আমরা ফাইনাল রাউন্ড শেষের দিকে, ক্লোজিং রিমার্কস মিস্টার মাসুক রহমান। আমি রাশেদের খুব ছোট করে যা 2 মিনিট সময়। রাশেদের একটা কথা বলি যে প্রশাসন সংস্কার, দেখেন জিলুর ভাই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন যে সময় ক্ষমতা আসে, ও সে কথা বলেছে তাদের মাথায় তুলে রাখার মতো অবস্থা। ওই আমলে একটা এফআইআর হয়েছে টাকা ছাড়া, ওই আমলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা জায়গায় বিল হয়েছে টাকা ছাড়া। ঠিক এই আমলে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান হয়েছে সে 16 কোটি টাকা দিয়ে। আমরা কোথায় দেওয়া হয়েছে, হলো মাথা হয়ে যাবে। তাহলে পরিবর্তনটা কি হলো ভাই, কি সংস্কারটা কি হলো? আপনার কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার দেখেন তো টাকা ছাড়া কোনো বিল বা করে, আমি করি না, যারা করছে কেউ বলতে পারবে? দেখেন তাহলে পরিবর্তনটা কী হলো, এই ত্যাগ আত্মতা কী হলো? আর যদি স্লোগান সেইটি হয় সবার আগে বাংলাদেশ, তাহলে আমরা করলাম কি? আমাকে তো নিজেই কি করলাম, কেন আমার কিছু হলো না, জিলুর আপনার কিছু হলো না, দেশটা যদি একটা লাইনে আসতো, একটা সংস্কার যুদ্ধ হতো, আমি অন্তত বিবেকটা দিতে পারতাম না। একটা সবুজ বিপ্লব হয়েছে, একটা শিল্প বিপ্লব হয়েছে, একটা দেশটা কিছুটা সতের পথে নিয়ে আসা হয়েছে, কই হলো কি? তো কেন এত কিছু করলাম, কেন করলাম? আমার যে পারিবারিকভাবে 17 বছর পড়াইছিল, আমি লিখতো 17 দিনে অস্থির হয়ে গেছে। তো হইল কি, কোনো জায়গায় কোনো পরিবর্তন আসছে? আপনি দেখেন, আমরা থানায় একটা এফআইআর, একটা চার্জশিট বলেন, কোনো জায়গায় টাকার বিনিময়ে ছাড়া হয়েছে হয়? তো পরিবর্তনটা কী করলো ডক্টর 7 মাস? আমরা ডক্টর ইউনূস কী, হ্যাঁ আর একটা যদি বলতাম যে একটা সুষ্ঠু নির্বাচন অপেক্ষা করছে, আমার এই যে আপনার ক্যামেরাম্যান, ও চিন্তা করবে আমি আমার সেবা কে করবে, তার অপেক্ষা আমি থাকলাম, সেটাও তো হলো না, সেখানেও তো আপনি যেতে পারলেন না। আমি আবারও বলি, আমার সন্দিহান এই উপদেষ্টা পরিষদ ইউনূসের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে কিনা, বা আদৌ হবে কিনা। খুব ছোট্ট করে, আসলে রাষ্ট্র সংস্কারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যদি সেই নির্বাচনী ব্যবস্থা তারা তৈরি করতে পারে এবং নির্বাচন কমিশনকে সংস্কার করতে পারে, তাহলে মানুষ কিন্তু তাদের উপরে অনেকটা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখবে এবং সারা জীবন তাদেরকে মনে রাখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত যে অবস্থা আমরা দেখতেছি, আমার কাছে আসলে মনে হচ্ছে যে নির্বাচনটাই হয় কি না, দেশের কি পরিস্থিতি হয়, কি হয়, এটা নিয়ে কিন্তু সবাই সন্দিহান। আমি তো আসলে অনেক দলের সাথে বা সরকারি কর্মকর্তা বা অনেকের সাথে কমিউনিকেশন করি, সবার ভিতরে একটি সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে। তো আমি মনে করি এই সরকারের আসলে অনেক দায়িত্ব, বিশেষ করে যারা আমাদের ছাত্ররা ছিল, যারা আসলে সবার কাছে একটি দেবতা রূপে আবির্ভূত হয়েছিল, তাদের আসলে বোঝা উচিত শুধুমাত্র দল গঠন আর নিজের দলের দিকে ফোকাস দিলে আসলে হবে না। তাদের কাছে জাতি কিন্তু বিশাল একটি দায়িত্ব দিয়েছে, জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ততটুকু করা। কিন্তু এখন আসলে সব কিছু একটা তদুল্যমান অবস্থার মধ্যে আসলে কি হতে যাচ্ছে, এই যে মানুষকে ভাসমান রাখা, সন্দেহের মধ্যে রাখা, এইভাবে যদি এই সরকার আরও 6 মাস মানুষকে এইভাবে রাখে, আপনি বিশ্বাস করেন 6 মাস পরে কিন্তু এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে যে আপনি স্বচ্ছতা নাই, আপনার জবাবদিহিতা নাই, আপনি কিভাবে একটি নিয়োগ দিচ্ছেন আপনি জানেন, আমি জানি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। একই সাথে গণহত্যার বিচার আসলে আপনি করতে চান, কোন প্রক্রিয়ায় করবেন? অধিকাংশ সত্য পালিয়ে গেছে, শেখ পরিবারের কাউকে ধরতেছেন না, তো কাদেরকে দিয়ে চুনোপুটি ধরতেছেন, এদেরকে ফাঁসি দিয়ে দিবেন আর গণহত্যার বিচার হয়ে যাবে? দেখেন এই যে গুলি চালিয়েছে কারা, পুলিশ সরাসরি গুলি চালিয়েছে, বিজিবি গুলি চালিয়েছে। আপনি যদি তাদেরকে না ধরেন তাহলে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদেরকে ধরে আপনি গণহত্যার বিচার করতে পারবেন না, তাদেরকেও ধরতে হবে। গণহত্যার বিচারের যে সামগ্রিক প্রক্রিয়া, আমার কাছে মনে হয়েছে সেখানে অস্বচ্ছতা রয়েছে। যারা আসল অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না।
ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মিস্টার রাশেদ খান এবং মিস্টার খন্দকার মাশিকুর রহমান। দর্শক, আমার দুই অতিথি রাজনীতিক কথা বলছিলেন, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, তার নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যেভাবে চলছে দেশ তাতে করে তারা মনে করেন যে জনসমর্থন নিয়ে, নৈতিক সমর্থন নিয়ে, কেন তার কোনো আইনি বৈধতা নেই, নৈতিক সমর্থনটাই ছিল এই সরকারের বৈধতা। রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছে, সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে, তার ভিত্তিতে যাত্রা শুরু করবার 7 মাস পরে এসে তারা বলছেন যে আর হয়তো 6 মাস পরে তারা যদি এভাবে চলতে থাকেন তাদের বিরুদ্ধে আবার আরেকটা আন্দোলন তৈরি করতে হবে, যেটা আমরা কেউই চাই না। এবং এর থেকে পরিত্রাণের একটাই উপায় হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। যদিও সেই নির্বাচন হবে কিনা সেটি নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন, নানান সংশয় রয়েছে, নানান ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব যে হুমকির মুখে, সেটাও কিন্তু আমরা নানা মহল থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকেও কিন্তু শুনছি। কাজে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে সরকার প্রধানকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তিনি এবং তার পারিষদবর্গ কী করতে চান। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।